নিঝুম আবরাজের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে দৌড়াতে দৌড়াতে রুমে এসে দরজা লাগিয়ে সেখানে বসে পড়ল পিঠ ঠেকিয়ে। একটু আগের ঘটনা মনে করে তার দু চোখ অশ্রু জলে ভিজে উঠল। নিঝুম বলে উঠল, এটা কি ছিল? কেন উনি এভাবে আমাকে মায়ায় বাঁধছেন? এ যে মরিচিকা ছাড়া আর কিছুই না। নিঝুম ধীরে ধীরে নিজের চোখের জল মুছে বলে, না, আমার এত সহজে গলে গেলে চলবে না। এই সম্পর্কের ইতি ঘটবেই, আজ না হয় কাল। উনি তো এখন স্মৃতি হারিয়ে ফেলেছেন। আমায় উনি নিজের স্ত্রী ভাবছেন, তাই হয়তো বা। কিন্তু যখন উনি নিজের স্মৃতি ফিরে পাবেন, তখন নিশ্চয়ই আবার আমাকে আগের মতোই দূরে ঠেলে দিবেন। তাই আমার যে কোনো মূল্যেই ওনার থেকে দূরে থাকতে হবে। উনি না হয় কিছু মনে করতে পারছেন না, কিন্তু আমার তো সব মনে আছে। এই বলেই নিঝুম উঠে দাঁড়ায়। অন্যদিকে আবরাজের মনে চলছে ভীষণ দ্বন্দ্ব। একটু আগে করা নিজের কাণ্ডের জন্য সে নিজেই সংশয়ে ভুগছে। আবরাজ নিজেই নিজেকে প্রশ্ন করল, এটাকে আমি ঠিক করলাম? না, এটা ঠিক হয়নি। আমার এত দূর এগোনো ঠিক হয়নি। আমাদের সম্পর্কটা তো এতটা স্বাভাবিক নয়। মনে বলেই আবরাজ একটু থেমে বলল, এবার থেকে আমি আরো সাবধানে হতে হবে। রাগের বসে এমন কিছু করা যাবে না যা মাত্রা ছাড়িয়ে যায়। নিঝুম আজ সকাল সকাল চলে এসেছে ইমরানের নতুন কফি শপে। এই কফি শপটা যদিও ইমরানের বাবার, তবে ইমরানই এখানে বেশি সময় কাটায়। ইমরান নিঝুমকে কফি শপে দেখে তার জন্য কফি নিয়ে এসে টেবিলে রেখে বলে, এই নে, আমার কফি শপের সেরা কফি তোর জন্য। নিঝুম মলিন হেসে বলে, ধন্যবাদ দোস্ত। ইমরান নিঝুমের হাসির মলিনতা খেয়াল করে বলে, কি হলো নিজুম, তোকে এমন লাগছে কেন? তোর হাসি দেখে মনে হচ্ছে এই হাসির আড়ালে রয়েছে ভীষণ চাপা দুঃখ। ইমরানের কথায় নিঝুম বলে, জানি না দোস্ত, নিজের জীবন নিয়ে আমি অনেক দ্বন্দ্বে আছি। বুঝতে পারছি না আমার কি করা উচিত। আজকাল বড্ড সিদ্ধান্তহীনতায় ভুগছি রে। ইমরান নিঝুমের কাঁধে হাত রেখে বলে, তুই এত চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। নিঝুম একটু স্বস্তি পায়। কফি খাওয়ার একটু পরে হঠাৎ করে তার শরীরে অন্যরকম অনুভূতি হতে থাকে। তার মাথা কি রকম যেন ঘুরতে থাকে। ইমরান নিঝুমের এই ব্যাপারটা খেয়াল করে বলে, কিরে, তুই এমন করছিস কেন? কোনো সমস্যা? জানি না রে, হঠাৎ করে মাথাটা ভীষণ ঘুরছে। আমার মনে হয় তুই ইদানিং একটু বিশ্রাম নিস না, তাই অল্পতেই টায়ার্ড হয়ে পড়ছিস। এদিকে নিঝুমের যেন চোখ খোলা রাখাই কঠিন ছিল। ঘুম এসে জেগে বসেছিল তার দু চোখে। ইমরান আবারও নিঝুমকে ডাক দিয়ে বলে, হ্যাঁ নিজুম, কি হয়েছে? কিছু তো বল। নিঝুম উঠে দাঁড়ানোর চেষ্টা করতেই পড়ে যেতে ধরে। এমন সময় ইমরান তাকে ধরে ফেলে। উদ্বিগ্ন স্বরে বলে, নিজুম, হ্যাঁ নিজুম, কি হয়েছে বল না, এমন করছিস কেন তুই? নিঝুম ঘুমু ঘুমু স্বরে বলে, জানি না রে দোস্ত, মনে হচ্ছে শরীরে একটুও জোর পাচ্ছি না। আমি আছি এখানে, একদম চিন্তা করিস না। আবরাজ নিঝুমকে অ্যাপার্টমেন্টে না দেখতে পেয়ে তাকে খুঁজতে খুঁজতে ইমরানের কফি শপ অবধি পৌঁছে যায়। এসেই সে এ দৃশ্যর মুখোমুখি হয়, যা তার রাগের জন্য যথেষ্ট ছিল। আবরাজ দ্রুত পায়ে এগিয়ে এসে হুঙ্কার দিয়ে বলে, এসব হচ্ছে নাকি? আবরাজের হুঙ্কারে পুরো কফি শপ যেন থমকে গেল। ইমরান হকচিত হয়ে বলে ওঠে, আবরাজ ব্রো, আপনি এখানে? আবরাজ ইমরানের দিকে আগ্রসী দৃষ্টিতে তাকিয়ে বলে, আমি এখানে না থাকার সুযোগে কি চলছিল এখানে? নির্ঝুমের অবস্থায় তুমি কি করছিল ওর সাথে? ইমরান নিজেকে সামলে শান্ত স্বরে বলে, ব্রো, আপনি ভুল বুঝছেন। নিজুমের শরীর হঠাৎ খারাপ হয়ে গেল, তাই ওকে সাহায্য করছিলাম, আর কিচ্ছু না। নিঝুম যা চোখে ধীরে ধীরে খুলতে শুরু করছিল কষ্ট করে বলে, ও শুধুই আমাকে সাহায্য করছিল, আর কিছু নয়। আবরাজ এক মুহূর্তের জন্য নিঝুমের অসহায় চেহারার দিকে তাকিয়ে নরম হয়ে যায়, কিন্তু তার রাগ আবার ফিরে আসে। সে বলে, কিরকম সাহায্য করছিলে সেটা দেখতেই পাচ্ছি। সাহায্যের নামে কি নোংরামি চলছিল? ইমরান আবারও বলতে চেষ্টা করলো, ব্রো, আপনি ভুল করছেন, আমি তো শুধু বন্ধুর দায়িত্ব পালন করেছি। আবরাজ ঠান্ডা গলায় বলে,
তুমি বন্ধুত্বের দায়িত্ব পালন করছো, তা ঠিক আছে, কিন্তু এটা যেন কখনোই মাত্র না ছড়ায়। নিঝুম আমার স্ত্রী, তার পাশে দাঁড়ানোর অধিকার আমার সবার আগে। নিঝুমের মাথা তখন ঠিকমতো কাজ করছিল না। সে একদম মদ্যপানের ন্যায় আচরণ করছিল। তাও হঠাৎ বলে ওঠে, না, আমি আপনার স্ত্রী নই, ভুলে গেছেন? এই সম্পর্কটা কেবল একটা দায়বদ্ধতা মাত্র। আমার জীবনে আপনি নেই, আর আমিও আপনার জীবনে থাকতে চাই না। প্লিজ আমাকে ভুলে যান। আবরাজের চোখে বেদনার ছাপ স্পষ্ট হয়ে ওঠে, কিন্তু সে নিজেকে শক্ত করে নিয়ে বলে, তুমি আমার জীবন থেকে চাইলেই বেরিয়ে যেতে পারবে না। তুমি যতই দূরে থাকতে চাও, আমি ততই তোমার পাশে থাকবো। এটা আমার সিদ্ধান্ত। নিঝুম কিছু বলতে যাবে, কিন্তু তার মাথা আবার ঘুরতে শুরু করে। এবার আবরাজ তাকে এক মুহূর্তের জন্যও সময় দেয় না। সে দ্রুত নিঝুমকে কোলে তুলে নিয়ে বলে, তোমার যা খুশি বলো, কিন্তু আগে তোমার চিকিৎসা করাতে হবে। তোমার শরীর যে এমনভাবে ভেঙে পড়েছে, সেটা আমি সহ্য করতে পারবো না। ইমরান চুপ করে দাঁড়িয়ে থেকে আবরাজের দৃঢ়তা আর কেয়ারিং দিকটা লক্ষ্য করছিল। তার মনে হলো আবরাজ আর নিঝুমের সম্পর্ক যতই জটিল হোক, সেখানে একটা অদ্ভুত টান আছে। কফি শপ থেকে বেরিয়ে আসার সময় আবরাজ নিচু গলায় বলে, ইমরান, তুমি ওর ভালো বন্ধু, কিন্তু আরেকবার এমন কিছু হলে আমাকে জানিও। ইমরান হালকা মাথা নেড়ে সম্মতি জানায়। আবরাজের গাড়িতে বসে নিঝুম চোখ বন্ধ করেছিল। সে যেন সম্পূর্ণরূপে জ্ঞান হারিয়ে ফেলেছিল। নিঝুমের জ্ঞান ফিরতেই সে নিজেকে আবরাজের রুমে আবিষ্কার করে। আবরাজ ঠিক তার সামনেই বসেছিল। নিঝুম চোখ খুলেই বলে, আপনি এখানে? সে চোখ বন্ধ করে কিছু মনে করার চেষ্টা করে, অতঃপর বলে, আমার যতদূর মনে হচ্ছে আমি ইমরানের কফি শপে ছিলাম, তাহলে হঠাৎ এখানে কিভাবে এলাম? আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। নিঝুম হতবাক স্বরে বলে, আপনি? কিন্তু আমার হঠাৎ করেই মাথা ঘুরিয়ে উঠল। আর আবরাজ বলে, শোনো, তোমার একটা কথা বলি। তোমার এই বন্ধু ইমরানকে আমার একদম সুবিধা লাগছে না। আমার তো মনে হয় ও তোমায় এমন কিছু খাইয়েছে যার ফলে তুমি নিজের জ্ঞান হারিয়ে ফেলেছিলে। তোমাকে দেখে আমার মনে হয়েছিল যে তোমার উপর কোনো মেডিসিন বা এই জাতীয় কোনো কিছুর প্রভাব ছিল। নিঝুম তার তীব্র বিরোধিতা করে বলে, আপনি ভুল ভাবছেন। ইমরান আমার ছোটবেলার বন্ধু, ও কেন এরকম করবে? এসব করে ওর কি লাভ? কার কি লাভ সেটা আমি জানি না, আমার যে মনে হচ্ছে তাই বলেছে। আপনার কোথাও একটা বুঝতে ভুল হয়েছে। ইমরানকে আমি অনেক ভালো করেই চিনি। ও এমন কিছু করবে না। আমার শরীর হয়তো হঠাৎ দুর্বল হয়ে গেছিল, আর তাই। আবরাজ একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, কাউকে এতটা অন্ধবিশ্বাস করো না নিঝুম, দিন শেষে এটা তোমার বিপদ ডেকে আনবে। যাই হোক, তুমি এখন বিশ্রাম নাও, আমি পাশের রুমে আছি। আবরাজ এই বলে চলে যায়। নিঝুম আবরাজের যাওয়ার দিকে তাকিয়ে বলে, আজকাল ওনাকে দেখে আমার কেন এত মনে হয় ওনার সাথে আগের আবরাজ খানের অনেক তফাৎ। একটা মানুষের এত রূপ কিভাবে হতে পারে? অতপর কিছু একটা ভেবে সে বলে, যাই হোক না কেন, আমায় ওনার এসব কথায় ভুললে চলবে না। এসব তো ওনার স্মৃতি না থাকায় উনি বলছেন। স্মৃতি ফিরে পেলেই ঠিক আমায় আগের মতোই দূরে ঠেলে দিবে। এই বলে সে শুয়ে পড়ে এবং ঘুমানোর চেষ্টা করে। নিঝুমের ঘরে গভীর নীরবতা। মিটিমিটি আলোয় বিছানায় শুয়ে থেকেও তার চোখে ঘুম নেই। আবরাজের কথাগুলো তাকে অস্থির করে তুলছে। কাউকে এতটা বিশ্বাস করো না নিঝুম, বিশ্বাসে একদিন তোমার সর্বনাশ ডেকে আনবে। আবরাজের মুখ থেকে বলা এই কথাগুলো যেন কানে বারবার প্রতিধ্বনি হয়ে বাজছে। নিঝুম ভাবছে, ইমরান কি সত্যি তার ক্ষতি করতে পারে? ছোটবেলা থেকেই ইমরান তো সব সময় তার পাশে থেকেছে। তার অন্যতম বড় একটা ভরসার জায়গা ছিল ইমরান। জীবনের কঠিনতম সময় ইমরানই তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল স্কুল জীবনে। তাহলে আবরাজ কেন এমনটা বলছে? নিঝুমের মনে গভীর দ্বন্দ্ব বাড়তে থাকলো। ইমরানকে বিশ্বাস করতে গিয়ে সে কি কোনো ভুল করেছে, নাকি আবরাজ ইমরানকে ভুল বুঝছে? উনি কি আমার ভালো চান না, নাকি এটা শুধুই ওনার রাগ বা হিংসা? নিজের মনের প্রশ্নে বারবার জবাব খুঁজতে গিয়ে নিঝুম আবারও বিভ্রান্ত হয়ে পড়ে। অন্যদিকে আবরাজও ভেতরের তোলপাল চলছে। বিছানায় শুয়ে থাকা তার জন্য অসম্ভব হয়ে গিয়েছে। বারান্দায় এসে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে সে আপন মনে বলে, আমি কি নিজের অধিকারের বাইরে চলে যাচ্ছে?
নিজমের জীবনে আমার হস্তক্ষেপ করার অধিকার আসলে কি আছে? ও কি বলে আমার কথাগুলো কি ওর জন্য বাড়াবাড়ি হয়ে গেল? নিজের মনের সঙ্গে লড়াই করতে করতে আবরাজ ধীরে ধীরে একটা সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করে। সে ভাবে, গভীর রাত, নিঝুম চোখ বন্ধ করে শুয়ে থাকলেও তার মনে শান্তি নেই। আবরাজের বলা কথাগুলো তার মাথায় বারবার ঘুরপাক খাচ্ছে। ইমরান কি সত্যিই এমন কিছু করতে পারে যা তার ক্ষতির কারণ হবে, নাকি এটা আবরাজের মন গড়া অভিযোগ? নিঝুম বুঝতে পারছে না কাকে বিশ্বাস করবে, কিন্তু হঠাৎ করেই তার মনে একটা সন্দেহ উকি দিল। গত কিছুদিন ধরেই আবরাজের ব্যবহার তার সুবিধার লাগছে না। তার মনে হঠাৎ প্রশ্ন জাগলো, আবরাজ কি সত্যি স্মৃতি হারিয়েছে, নাকি এটা নিছকই একটা নাটক? যদি এটা নাটক হয় তাহলে এর পেছনের উদ্দেশ্য কি? আমায় কষ্ট দেওয়ার জন্য কি অবস্থা উনি নতুন ফাঁদ পাচ্ছেন? নিজেকে প্রশ্ন করলো নিঝুম। এমন সময় তার মুঠোফোন বেজে উঠল। ইমরান কল করেছে। ফোনটা হাতে নিয়ে একটু দ্বিধা করলেও শেষমেশ কলটা রিসিভ করলো। ইমরান বলে, কিরে, তুই কেমন আছিস এখন? এত রাতে ফোন করার জন্য আমি দুঃখিত। কি করব বল, তোর জন্য বড্ড চিন্তা হচ্ছিল। নিঝুম বলল। ভালোই আছি। ইমরান যেন একটু বিরক্ত হয়ে বলে, তুই ঠিক ভালো নেই, আমি বুঝতে পারছি। আবরাজ ব্রো যা করলো সেটা আমার একদম ভালো লাগেনি। তুই কি ভেবেছিস ওর এই রাগ আর অধিকার বোধ কি সত্যিই নাকি তার অভিনয়? নিঝুম চুপ। ইমরানের কথা শুনে তার মনে সন্দেহ আরো দৃঢ় হলো। আমি জানি না ইমরান, সব কিছুই এখন যেন একটা ধাঁধা হয়ে গেছে। ওনার কথাবার্তায় কখনো কখনো মনে হয় সত্যি উনি কিছুই মনে করতে পারছেন না, আবার কখনো মনে হয় উনি আমাকে শাস্তি দেওয়ার জন্য এসব করছেন। ইমরান কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তাহলে পরীক্ষা করে দেখ, সত্যিটা বের কর। পরীক্ষা? সেটা কিভাবে করব? ওনার স্মৃতিশক্তি হারানোর বিষয়টা খুব সাধারণভাবে মেনে নিয়েছিস তুই, অথচ এটা যদি সত্যি না হয় তবে কিছু অস্বাভাবিক আচরণ ধরা পড়বেই। ওনার পুরানো জীবন, পুরানো স্মৃতি নিয়ে কিছু প্রশ্ন কর। এমন কিছু আছে যা শুধু একজন আবরাজ খান জানে। যদি নাটক হয় তবে ধরা পড়ে যাবে। কিন্তু ডাক্তারি রিপোর্ট সেগুলো তো বলছে উনি সত্যিই স্মৃতি হারিয়েছেন। টাকা দিয়ে এমন হাজারো মিথ্যা রিপোর্ট তৈরি করা যায়। তুই সত্যিটা খোঁজার চেষ্টা কর। ইমরানের কথা শুনে নিঝুমের মাথায় চিন্তায় নতুন একটা দরজা খুলল। সে সেদিনের মতো ফোন রেখে দিয়ে বলল, এবার আমি সত্যটা খুঁজে বের করবই। পরের দিন সকালে আবরাজ ডাইনিং টেবিলে বসে পত্রিকা পড়ছিল। নিঝুম তার জন্য চা নিয়ে এলো। চায়ের কাপ টেবিলে রাখার সময় তার চোখ আবরাজের মুখের দিকে গেল। সেই চিরচেনা গম্ভীর মুখটা যেন আজ কিছুটা নরম। নিঝুম আবরাজের দিকে খেয়াল করে অনেকক্ষণ ধরে ইমরানের বলা কথাগুলো মনে মনে বিশ্লেষণ করছিল। সন্দেহ যেন তাকে শান্তি দিচ্ছিল না। আবরাজের স্মৃতি হারানোর নাটক কি সত্যি বাস্তব, নাকি সে সব কিছু পরিকল্পিতভাবে করছে? এই সমস্ত ভাবনা থেকেই নিঝুম একটা সিদ্ধান্ত নিল। সে জানতো আবরাজের চিংড়ি মাছে অ্যালার্জি। যদি আবরাজ সত্যি তার স্মৃতি হারিয়ে থাকে তবে সে হয়তো ভুলে গিয়ে চিংড়ি মাছ খাবে। আর যদি তার স্মৃতি ঠিকঠাক থাকে তাহলে সে এই খাবার দেখেই সতর্ক হয়ে যাবে। নিঝুম রান্নাঘরে গিয়ে চিংড়ি মাছের কারি বানাতে শুরু করলো। দুপুরের খাবারের সময় ডাইনিং টেবিলের খাবারে সাজানো হলো। নিঝুম স্বাভাবিক থাকার ভান করছিল, কিন্তু তার ভেতরের অস্থিরতা যেন বেড়ে যাচ্ছিল। নিঝুম রান্না শেষ করে আবরাজকে পরিবেশন করার পর হেসে বলল, আজ একটা স্পেশাল ডিশ বানালাম, চিংড়ি মাছের কারি। আশা করি এটা আপনার খুব পছন্দ হবে। আবরাজ প্লেটে খাবার তুলল, আর কোনো দ্বিধা না করেই চিংড়ি মাছ খেতে শুরু করলো। যদিও আবরাজ জানে এতে তার অ্যালার্জি, কিন্তু এখন যেহেতু তার স্মৃতি নেই, সেই অনুযায়ী অভিনয় করতে গিয়েই আবরাজ এই ঝুঁকিটা নিল। নিঝুম থমকে গেল, তার চোখ বড় হয়ে গেল। আবরাজের প্রতিক্রিয়া দেখে মনে হলো সে সত্যি চিংড়ি মাছের প্রতি তার অ্যালার্জির ব্যাপারে কিছুই জানে না। কিন্তু খাওয়ার কিছুক্ষণ পরই আবরাজ অস্থিরতা বোধ করতে শুরু করলো। তার শ্বাসকষ্ট শুরু হলো আর কপালে ঘাম জমে গেল। আবরাজ, আপনি কি ঠিক আছেন? আবরাজ কোনো উত্তর দিল না। তার শরীর দুর্বল হয়ে পড়ল। নিঝুম ভীষণ আতঙ্কিত হয়ে গেল।
সে তৎক্ষণাৎ কী করবে না করবে ভেবে ম্যাক্সকে ফোন দিল। ম্যাক্স তাদের পাশের অ্যাপার্টমেন্টেই ছিল। সে দ্রুত এসে আবরাজকে ধরে গাড়িতে তুলল এবং হাসপাতালে ছুটে নিয়ে গেল। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার জানালেন আবরাজ চিংড়ি মাছ খাওয়ার প্রচণ্ড অ্যালার্জি আক্রমণ হয়েছে। তাকে জরুরি চিকিৎসা দেওয়া হলো। তারা ভীষণ রাগও হলো যে কেন আবরাজকে চিংড়ি মাছ খাওয়ানো হলো। নিঝুম অপরাধ বোধে মাথা নিচু করে রইল। ম্যাক্স নিঝুমকে জিজ্ঞেস করলো, আপনি কি জানতেন না আবরাজের চিংড়িতে অ্যালার্জি? আমি আসলে নিজের কক্ষে কিছু বলার আগেই নিঝুম কেবিনের মধ্যে শুয়ে থাকা আবরাজের দিকে তাকায়। শক্তপোক্ত মানুষটা কেমন নিধর হয়ে পড়ে আছে। আবরাজকে দেখে নিঝুমের ভেতরে এক ধরনের অপরাধবোধ দানা বাঁধতে শুরু করলো। নিজের মনে মনে সে বলল, আমি কি ঠিক করলাম? এমন পরীক্ষার জন্য ওনার জীবন বিপন্ন হতে পারত। এটা আমার করা উচিত হয়নি। তবে আজ আমি নিশ্চিত হলাম উনি সত্যিই স্মৃতি হারাননি। উনি ঠিক হয়ে গেলে আর এর জন্য অবশ্যই ক্ষমা চেয়ে নিব। আবরাজ সুস্থ হয়ে নিজের অ্যাপার্টমেন্টে ফিরেছে। নিঝুম মাথা নিচু করে আবরাজের রুমে প্রবেশ করে। আবরাজ নিঝুমকে আসতে দেখে বলে, তুমি কি কিছু বলবে? নিঝুম একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, জি, আমি আসলে আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। ক্ষমা? কিন্তু কিসের জন্য? আপনাকে ভুল বোঝার জন্য। আমার একটা ভুল বোঝাবুঝির জন্য আপনার জীবনে আজ এত বড় বিপদ ডেকে এনেছি। মানে? আমি জানতাম চিংড়ি মাছে আপনার অ্যালার্জি, তবুও আমি আপনাকে পরীক্ষা করার জন্য চিংড়ি মাছ খেতে দিয়েছিলাম। কারণ আমার মনে সন্দেহ জন্ম নিয়েছিল যে আপনি হয়তো স্মৃতি হারাননি, এমনি নাটক করছেন। আর তাই আবরাজ একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আর সেজন্যই তুমি আমার একটা ফোন দিয়ে আটলে। আচ্ছা, তোমার কেন মনে হলো আমি স্মৃতি হারাইনি? আসলে দেখো নিঝুম, আমি তোমাকে একটা কথা স্পষ্ট করে বলতে চাই। আমি জানি না আমাদের মধ্যে সম্পর্কটা আগে কেমন ছিল, তবে যতটুকু আন্দাজ করতে পারছি খুব একটা ভালো হয়তো ছিল না। এই জন্য তুমি আমাকে সবসময় আমার সন্দেহের চোখে দেখো, হয়তোবা। কিন্তু আমি সত্যি বলছি, আমি চাই আমাদের সম্পর্কটা আর পাঁচটা স্বাভাবিক স্বামী স্ত্রীর মতো হোক। নিঝুম একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, সেটা আপনি এখন বলছেন কারণ আপনার আগের কোনো স্মৃতি নেই। কিন্তু আপনার আগের স্মৃতি ফিরে এলেই নিশ্চয়ই আপনি আবার আমার সাথে আগের মতো ব্যবহার করবেন। আবার আমায় বলবেন যে এই সম্পর্ক রাখতে চান না। আর যদি স্মৃতি ফেরার পরে এমনটা না বলি? মানে মানে যদি আমি স্মৃতি ফেরার পরেও তোমাকে নিজের করে চাই, তবে তুমি থাকবে তো আমার পাশে? কি বলছেন এটা আপনি? আবরাজের মন চাইলো এখনই নিঝুমকে সব সত্যিটা বলে দিতে। তবে সে কিছু একটা ভেবে থেমে গেল। অতঃপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার একটু বিশ্রাম দরকার, তুমি একটু আমায় একা থাকতে দাও। নিঝুম আর এক মুহূর্ত বাক্য ব্যয় না করে বাইরে আসে। অতঃপর কিচেনে গিয়ে রান্না বসিয়ে দেয়। ম্যাক্স ও এলা এসেছে আবরাজের সাথে দেখা করতে। আবরাজ তাদের দুজনকে দেখে বিছানায় শোয়া থেকে আড়মোড়া ভেঙে বসে। ম্যাক্স এসেই আবরাজকে বলে, কাজটা কি তুমি ঠিক করলে আবরাজ? চিংড়ি খেলে তোমার বড় কোনো ক্ষতি হতে পারে এটা জেনেও কেন চিংড়ি খেতে গেলে? যদি বড় কোনো বিপদ হয়ে যেত? আবরাজ বলে, এটা ছাড়া আর কোনো উপায় ছিল না। আমি যদি চিংড়ি মাছটা না খেতাম তাহলে নিঝুম সন্দেহ করতাম আমার উপর, আর এমনটা হলে আমি ওর চোখে খারাপ হয়ে যেতাম। আমি চাই না নিঝুম আমার সম্পর্কে খারাপ ধারণা রাখুক। এলাও নিজের রাগ ঝেড়ে বলে, আমিও সেটাই বলছি, কাজটা কিন্তু একদম ঠিক হয়নি। আর আমার মনে হয় তোমার এবারে মিথ্যা অভিনয় ত্যাগ করা উচিত। আর কতদিন এভাবে অভিনয় চালিয়ে যাবে? যে উদ্দেশ্যে অভিনয় করেছিলে সেটা তো পূরণ হয়েছে। এখন তো আর নিঝুমের প্রতি তোমার কোনো সন্দেহ নেই, তাই না? আর তোমার কয়েকদিনের ব্যবহার দেখে যা মনে হচ্ছে তুমি নিঝুমকে অন্য চোখে দেখতেও শুরু করেছো। তাহলে আর কিসের লুকোচুরি? এবার সব সত্যটা নিঝুমকে বলে দাও। আবরাজ বলে, বলবো, তবে একটু সময় বুঝে। আমি তাড়াহুড়ো কোনো কিছুতেই করতে চাইছি না। আমি চাই আমার আর নিঝুমের সম্পর্কটা আরো স্বাভাবিক হোক। ম্যাক্স বলে, তোমার এই স্মৃতি নষ্টের অভিনয় আর বেশি দিন করার দরকার নেই। এবার এর অবসান ঘটাও। এমন সময় নিঝুম ম্যাক্স ও এলার জন্য কফি নিয়ে আসে। নিঝুম দরজায় দাঁড়িয়ে সে ম্যাক্সের বলা কথাটা শুনে নেয়। আগে পরে আর কোনো কথাই সে শুনে না।
এই একটি কথার ভিত্তিতে সে মনে করে তার সাথে এতদিন ধরে সবাই প্রতারণা করছে। রাগে ক্ষোভে নিঝুম কাঁপতে থাকে, তার হাত থেকে কফির মগ পড়ে যায়। সেই শব্দে সবাই দরজার দিকে তাকাতেই চরম অবাক হয়। আবরাজ বলে ওঠে। নিঝুম, তুমি? নিঝুম এগিয়ে এসে বলে, হ্যাঁ আমি। বড্ড ভুল সময় চলে এলাম তাই না? আপনাদের এতদিনের সাজানো নাটক এক নিমেষেই শেষ হয়ে গেল। এলা বলল। নিঝুম, লিসেন টু মি, তুমি ভুল ভাবছো, লেট আস এক্সপ্লেন। নিঝুম বলে ওঠে। প্লিজ আর কোনো এক্সকিউজ দিতে হবে না আপনাদের। আমি আপনাকে বড্ড বিশ্বাস করেছিলাম, তবে আপনিও যে মিস্টার আবরাজের এই জঘন্য পরিকল্পনার সঙ্গী হবেন আমার তা জানা ছিল না। আসলে ভুলটা আমারই, আপনাদের কাউকে বিশ্বাস করাই আমার উচিত হয়নি। আবরাজ এবার উঠে এসে নিঝুমের কাঁধে হাত রেখে বলে, নিঝুম, আমার কথা শোনো। আমি মিথ্যা অভিনয় করেছি, তার পেছনে অনেক বড় একটা উদ্দেশ্য ছিল। নিঝুম আবরাজের হাত নিজের কাঁধ থেকে জোরপূর্বক সরিয়ে বলে, ডোন্ট ডিয়ার টু টাচ মি। এতদিন ধরে আপনার অনেক অভিনয় দেখেছি, আর নয়। আপনি কি বুঝবেন আমার মানসিক অবস্থা? অন্যের ইমোশন নিয়ে খেলা তো আপনার কাছে কিছুই না। বলেই নিঝুমের চোখ দিয়ে অজান্তেই অশ্রু ঝরতে থাকে। নিঝুম সেটা মুছে নিয়ে বলে, আপনারা সবাই মিলে আমার সাথে প্রতারণা করেছেন। এতগুলো দিন ধরে আমায় বোকার স্বর্গে রেখেছেন। আমি আমি নির্বোধ। আমি আপনাদের এই চাল বুঝতে পারিনি। এতদিন ধরে নিঃস্বার্থ ধরে আপনার সেবা করে গেছি। ভেবেছি আপনি এক অসহায় মানুষ, কিন্তু আপনি। ম্যাক্স বলে, তুমি নিজেই সবকিছু বুঝে নিচ্ছ নিঝুম, আমাদেরও অন্তত কিছু বলার সুযোগ দাও। নিঝুম বলে, আমার আর কিছু বলার বা শোনার ইচ্ছা নেই আপনাদের থেকে। আপনাদের দেখে জাস্ট আমার ঘৃণা আসছে, আর কিছু না। আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। আবরাজের বুক কেঁপে উঠে। সে নিঝুমের সামনে এসে বলে, কোথায় যাবে তুমি? যেখানে দু চোখ যায় সেখানে যাব, কিন্তু আপনাদের মতো প্রতারকের সাথে এক মুহূর্ত আর থাকবো না। আবরাজ নিঝুমকে নিজের কাছে টেনে নিয়ে বলে, আমার কথা না শুনে এক পাও নড়বে না। আমাকে সবটা বোঝাতে দাও। কি বোঝাবেন আর আমায়? আমি কি কচি খোকা? আমি আপনাদের উদ্দেশ্য বুঝে গেছি। আপনি আমার উপর প্রতিশোধ নিতে চেয়েছিলেন তাই না? এই জন্য আমার ইমোশন নিয়ে খেলেছিলেন। ভেবেছিলেন এভাবে নাটক করে আমাকে নিজের প্রেমে ফেলবেন, তারপর নিজের জীবন থেকে সরিয়ে দিবেন। তুমি ভুল। ভুল না, আমি ঠিকই ভাবছি। এবার আপনিও শুনে রাখুন, আপনার এই উদ্দেশ্য পূরণ হতে দিব না আমি। আপনি আমায় কি নিজের জীবন থেকে সরিয়ে দিবেন? আমি আজ নিজেই আপনার জীবন থেকে সরে যাব। নিজের পথ আমি নিজে বেছে নেব। বলেই আবরাজকে দূরে ঠেলে সে ঘর থেকে বেরোনোর চেষ্টা করে। নিঝুম বলে, আমায় যেতে দিন, না হলে কিন্তু ভালো হবে না। আবরাজ ইশারা করে ম্যাক্স ও এলাকে বেরিয়ে যেতে বলে। তারা বেরিয়ে যেতেই আবরাজ ঘরের দরজা লাগিয়ে বলে, আমি তোমার উপর জোর করতে চাইনি, কিন্তু তোমার ধরে রাখার জন্য এবার আমার এটা করতেই হবে। বলেই আবরাজ নিজের শার্ট খুলতে শুরু করে। নিঝুম ভয় পেয়ে বলে, কি করছেন এটা? তোমাকে নিজের কাছে ধরে রাখার ব্যবস্থা। প্লিজ এটা করবেন না। আবরাজ নিঝুমের অন্যয় শুনল না, জোর করে তাকে বিছানায় ফেলে দিল। অতঃপর তার উপর নিজের পুরুষত্ব দেখালো। নিঝুমের চিৎকারে ঘর এক লোমস্কর পরিস্থিতি সৃষ্টি হলো। নিঝুম মেঝেতে বসে আছে, তার চোখ দুটো বন্ধ। সেই চোখ দিয়ে অনবরত অশ্রুপাত হয়ে চলছে। অন্যদিকে বিছানায় বসে আছে আবরাজ, তার দৃষ্টি আনত। নিজের কাজে এখন তার বেশ আফসোস হচ্ছে। আবরাজ বুঝতে পারছে জেদের বশে অনেক বড় ভুল করে ফেলেছে সে। এভাবে নিঝুমের উপর জোর করে অধিকার বিস্তার করা উচিত হয়নি। এটা নিঝুমের অধিকার হরণ হয়েছে। স্বামী স্ত্রীর সম্পর্ক যেমন পবিত্র, তেমনি তাদের মিলনের উভয় পক্ষের সম্মতি প্রয়োজন। আবরাজ ভাবল নিঝুমের কাছে এবার এর জন্য ক্ষমা চাইবে। এই চিন্তা থেকে সে মেঝেতে নিঝুমের সামনে হাঁটু গেড়ে বসলো। অতঃপর অনুতাপের কণ্ঠে বলল, নিঝুম, আমি ভীষণ দুঃখিত। আমার উচিত হয়নি এভাবে তোমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে। আমি স্বীকার করছি আমি ভুল করেছি। যাই হোক, আমরা বিষয়টা নিজেদের মধ্যে মিটমাট করে নিতে পারি।
নিঝুম এবার চোখ খুলে তার চোখে একদম রক্তিম বর্ণ ধারণ করেছে। রাগে ক্ষোভে সে আবরাজকে ধাক্কা দেয় যাতে আবরাজ পড়ে যায়। আবরাজ অবাক চোখে নিঝুমের দিকে তাকায়। নিঝুম গর্জে উঠে বলে, ভুল, এটা আপনার ভুল। আপনি যা করেছেন তা কতটা জঘন্য আপনি জানেন? আপনি আমার ইচ্ছার বিরুদ্ধে আমায়... নিঝুম ডুকরে কেঁদে উঠে। আবরাজ বলে, প্লিজ তুমি এভাবে আর কেতো না, বিষয়টাকে আর কঠিন করে তোলো না। নিঝুম উঠে দাঁড়ায়, চোখের জল মুছে বলে, অনেক সহ্য করেছি আমি, আর না। একে তো আপনি আমার সাথে প্রতারণা করেছেন, তার উপর আপনি আমার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক আমার সাথে শারীরিক সম্পর্ক করেছেন। এটা হতে পারে যে আপনি আমার স্বামী, কিন্তু শারীরিক সম্পর্কের ক্ষেত্রে উভয় পক্ষের সম্মতি প্রয়োজন। তার থেকে বড় কথা, আমাদের সম্পর্ক তো আর 4-5টা দম্পতির মতো নয়। আমাদের সম্পর্কটা কেমন সেটা আপনিও জানেন। তবু আপনি কিভাবে এত নীচ একটা কাজ করলেন? আবরাজ বলে, আমি সবকিছু ঠিক করে দেব। আমি তোমার সাথে সংসার করতে চাই নিঝুম। আমরা চাইলে আমাদের সম্পর্কটা ঠিক করতে পারি। এত কিছুর পর আপনি কোন মুখে এসব কথা বলছেন? আমার ইচ্ছার বিরুদ্ধে আমার আত্মসম্মানকে আঘাত করে আপনি এমন কথা বলতে পারেন না। আপনি আজ যা করলেন তার চরম মূল্য আপনাকে দিতে হবে। কি ভেবেছেন এসব করে আমাকে আটকে রাখবেন? পারবেন না। আমি এখনই এখান থেকে চলে যাব। আপনার সাথে আর 1 সেকেন্ডও থাকার ইচ্ছা নেই আমার। বলে নিঝুম যাওয়ার জন্য পা বাড়াতেই আবরাজ তার পথ আটকে দাঁড়ালো। বলে উঠল, আমি তোমাকে কিছুতেই যেতে দেব না। আমার সামনে থেকে সরে দাঁড়ান। আমাকে আটকানোর আপনি কেউ নন। নিঝুম, চোখ রাঙাবেন না। আপনার এই চোখ রাঙানিতে আমি ভয় পাই না। আবরাজ নিঝুমকে শক্ত করে ধরে বলল, আমাকে আরো খারাপ হতে বাধ্য করো না। এর থেকে বেশি আর কত খারাপ হবেন আপনি? খারাপের আর কি বাকি রেখেছেনটা কি আপনি? দেখতে চাও আমার আরো খারাপ রূপ? আমি চাইলেই দেখাতে পারি। নিঝুম বলে, এভাবে আমার ইচ্ছার বিরুদ্ধে আপনি আমার সাথে এত অন্যায় করতে পারেন না। আমি কি পারি আর না পারি সে ব্যাপারে তোমার কোনো ধারণা নেই। ভুলে যেও না, তোমার পাসপোর্ট ভিসা সব আমার চেপায়। এখান থেকে বেরিয়ে যাওয়ার কোনো জায়গা পাবে না। আর যদি এর বড় বেশি বারবার চেষ্টা করো তো তো কি করবেন আপনি? প্রয়োজনে তোমার পা ভেঙে পেছনে ফেলে রাখবো, তবু তোমার আটকে রাখবো নিজের কাছে। ব্যাস, ওইটাই তো পারেন আপনি। আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমায় আঘাত দেয়া, এটাই আপনার কাজ। এসব করে নিজেকে পুরুষ বলে দাবি করছেন। আপনি কি ভেবেছেন আজ যেভাবে আমার উপর জোর জবরদস্তি করলেন তা আপনার পুরুষত্ব বাড়িয়েছে? না, ভুল ভাবছেন আপনি। এটা প্রমাণ করেছে আপনি একজন কাপুরুষ, একজন রেপিস্ট। আবরাজ রেগে গিয়ে নিজের উপর নিয়ন্ত্রণ হারায়। জোরে ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয় নিঝুমের গালে। চিৎকার করে বলে ওঠে, আমি কোনো রেপিস্ট নই, আমি তোমার স্বামী। এটা যেন আগুনে ঘি ঢালার সমান ছিল। নিঝুম এটা মেনে নেয় না। সেও জোরে থাপ্পড় মারে আবরাজের গালে। আবরাজ চূড়ান্ত পর্যায়ে হতবাক হয়ে তাকিয়ে থাকে নিঝুমের দিকে। নিঝুম আবরাজের দিকে আঙ্গুল তুলে বলে, আমাকে এতটাও দুর্বল ভাববেন না। আমায় আঘাত করলে তার বিপরীতে আঘাত করার ক্ষমতাও আমার আছে। নিঝুমের এই প্রতিক্রিয়া আবরাজকে ভীষণ রাগিয়ে দেয়। সে নিঝুমের সামনে থেকে সরে দাঁড়িয়ে বলে, বেরিয়ে আমার অ্যাপার্টমেন্ট থেকে, রাস্তায় গিয়ে পৌঁছে মর। আর না হলে তোর এই নাগর ইমরানের কাছে যা। হেঁটে তো যাচ্ছিলে তুই, তাই না? যা, তোকে দিলাম সুযোগ। যা গিয়ে কত নষ্টমি করার কর। মিস্টার আবরাজ, চুপ, বেরিয়ে যা, এক্ষুনি বের হ। নিঝুম এহেন অপমান মেনে নিতে পারে না। কাঁদতে কাঁদতে বেরিয়ে যায় আবরাজের অ্যাপার্টমেন্ট থেকে। নিঝুম বেরিয়ে যেতেই আবরাজ দরজা বন্ধ করে অন্ধকারে বসে থাকে ঘরের মাঝে। রাগে ফুঁসছিল সে। এদিকে নিঝুম দৌড়াতে দৌড়াতে ইমরানের কফি শপে পৌঁছে যায়। ইমরান তখন ওই কফি শপের মধ্যেই ছিল। নিঝুমকে আসতে দেখে সে বলে ওঠে, নিজুম, তোকে এমন লাগছে কেন? কিছু কি হয়েছে? তোকে কেন জানি ভীষণ অদ্ভুত লাগছে। আশেপাশে ভিড় দেখে নিঝুম কিছু বলে না। ইমরান সেটা খেয়াল করে বলে, আমার সাথে ভেতরে চল, ভেতরে বসে প্রাইভেটলি কথা বলা যাবে। নিঝুম সায় জানায়। ইমরানের সাথে ভেতরে যায়। ইমরান নিঝুমকে পানি খেতে দেয়। নিঝুম সেই পানিটা খেয়ে নেয়। ইমরান জানতে চায়, এবার আমাকে সবটা খুলে বল তো, কি হয়েছে? তুই হঠাৎ এই সময় আমার ক্যাফেতে এই অবস্থায় এলি কেন? তোকে তো খুব একটা ভালো লাগছে না। আমার ভীষণ চিন্তা হচ্ছে তোর জন্য। নিঝুম নিজেকে ধাতস্থ করে বলে,
সে অনেক ঘটনা, তোকে পরে সব খুলে বলবো আমি। এখন তোর কাছে যদি কিছু সাহায্য চাই, তুই কি করবি তো? অবশ্যই। আমি এখানে আছি কি করতে? তোর যা সাহায্য লাগবে তুই বল, আমি করার জন্য প্রস্তুত। আমাকে এখানে কোথাও একটা মাথা গোঁজার ব্যবস্থা করে দিতে পারবি? আমার এখানে যাওয়ার কোনো জায়গা নেই। আমার পাসপোর্ট ভিসা সব মিস্টার আবরাজের কাছে, না হলে আমি দেশেই ফিরে যেতাম। কিন্তু সেসব নিয়ে তুই কোনো চিন্তা করিস না, আমি কিছু না কিছু ব্যবস্থা ঠিক করে নেব। এখন আমায় বল, তোর সাথে আসলে ঘটেছেটা কি? নিঝুম দু চোখ বন্ধ করে নেয়। অতঃপর তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলে ইমরানকে। সব শুনে ইমরান চূড়ান্ত পর্যায়ে রাগান্বিত হয়। রাগে তার হাত পা কাঁপছিল। সে বলে ওঠে, ওই জারটা তোর সাথে এসব করলো আর তুই এভাবে মেনে নিলি? মেনে নেইনি আমি প্রতিবাদ করেছি এসবের। শুধু প্রতিবাদ যথেষ্ট নয়, তোকে আরো বেশি কিছু করতে হবে। মানে? তুই আবরাজ খানের নামে কেস ফাইল কর। কেস? কিন্তু কিভাবে? উনি তো আমার স্বামী হন। ইংল্যান্ডে ম্যারিটাল রেপও একটা বড় ক্রাইম এবং এর বিরুদ্ধেও কেস ফাইল করা যায়। তুই শুধু আমার সাথে থানায় চল একবার, তারপরে আবরাজ খানের জীবন কিভাবে হেল করতে হয় সেটা আমি দেখে নিচ্ছি। ও তোর সাথে যা অন্যায় করেছে তার ফলকে পেতেই হবে। কিন্তু এটা কি ঠিক হবে? আলবাত হবে, তুই শুধু আমার সাথে থানায় চল, ওর একটা বিহিত করতেই হবে। আমাকে একটু ভাবার জন্য সময় দে, আমি দেখছি কি করা যায়।